আসসালামু আলাইকুম। আমি মাহফুজ ইসলাম মেহেদি। আজকে আমরা রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে শিখব। চলুন আমরা শুরু করি। আজকের টপিকটির নাম হচ্ছে যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলক শব্দটি শুনলেই আমরা দুইটি কথা মনে রাখতে পারি। ফার্স্ট অফ অল, এখানে অনেকগুলো পরমাণু থাকবে, অর্থাৎ যুক্ত অবস্থায় থাকবে। যৌগমূলক এখানে দুটা বিষয়, যৌগ অর্থাৎ যৌগের মতো হবে, অর্থাৎ যৌগ তখনই তৈরি হয় যখন একাধিক পরমাণু থাকে, একাধিক পরমাণু। এবং মূলক, মূলক মানে আমরা বুঝি চার্জ আছে, ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকবে। আচ্ছা, তাহলে সর্বশেষ আমরা যৌগমূলক কাকে বলে সেটা জেনে নিই। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলে। আমরা সবাই দেখলাম একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে অবশ্যই মিলিত হতে হবে এবং এগুলো মিলিত হওয়ার পরে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করতে হবে। অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকতে হবে। যদি ধনাত্মক বা ঋণাত্মক আধান না থাকে তাহলে সেটা কিন্তু যৌগ তৈরি হয়ে যাবে, যৌগমূলক নয়। মূলক মানেই চার্জ, মূলক মানেই হচ্ছে চার্জ। তাহলে যৌগমূলক বলতে আমরা কি বোঝাই? যৌগের সাথে যদি কোনো চার্জ আকারে থাকে, যদি যৌগটি চার্জিত থাকে, তাহলে সেই যৌগটাই হচ্ছে যৌগমূলক। অর্থাৎ সেটা পরিপূর্ণ যৌগ না, যৌগের মূলক আকারে আছে এবং অবশ্যই সেটি একটি মৌলের পরমাণু নিয়ে আচরণ করতে হবে। যেমন অ্যামোনিয়াম প্লাস কার্বনেট 2-। এখন অ্যামোনিয়াম কিভাবে একটি মৌলের ন্যায় আচরণ করে বা একটি পরমাণু নিয়ে আচরণ করে সেটা আমরা জেনে নেই। যেমন আমরা জানি সোডিয়াম ক্লোরাইড একটি লবণ, যা আমরা খাবার লবণ হিসেবে ব্যবহার করে থাকি। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আকারে থাকে, পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। তাহলে এই অ্যামোনিয়ামও ঠিক সোডিয়ামের মতো ধনাত্মক চার্জে চার্জিত, তাই অ্যামোনিয়ামও সোডিয়ামের মতো একটি আয়নের ন্যায় আচরণ করে অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করে। অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করে। তাই আমরা সহজতে পারলাম কিভাবে একটি মৌলের ন্যায় আচরণ করে যৌগমূলক। আচ্ছা, এখন আমরা জানবো যৌগমূলক দুই ধরনের। যৌগমূলক হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ধনাত্মক, আরেকটি ঋণাত্মক। অবশ্যই যৌগমূলক ধনাত্মক বা ঋণাত্মক হতেই হবে। যদি যৌগমূলক ধনাত্মক বা ঋণাত্মক না হয় তাহলে অবশ্যই সেটা একটি যৌগ, সেটা কখনোই মূলক নয়। মূলক হইলে অবশ্যই, আমি বারে বারে বলছি, মূলক হলে অবশ্যই তাকে চার্জিত থাকতে হবে, ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত থাকতে হবে। এখন আমরা শিখব যৌগমূলক এবং যোজনী। এখন যৌগমূলক কি সেটা আমরা বুঝতে পারলাম, তাহলে যোজনীটা কিভাবে আমরা নির্ণয় করব। এখন ফার্স্ট অফ অল যৌগমূলকে যে চার্জ থাকে তাকে যদি আমরা প্লাস বা মাইনাস ব্যতীত বা ধনাত্মক বা ঋণাত্মক মান ব্যতীত শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করি, তাহলে সেই চার্জটি হচ্ছে সেই যৌগমূলকের যোজনী। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যেমন অ্যামোনিয়াম এটি একটি যৌগমূলক, এখানে প্লাস একটি চার্জ রয়েছে, এই প্লাস চার্জ দিয়ে বোঝায় কিছু দেয়া নেই, তার মানে এক আছে, তবে আমরা এক সেটা দেখাই না, এক দেখানোর প্রয়োজন নেই। তার মানে এর যোজনী হচ্ছে 1, এর যোজনী 1। আবার PH4+ ক্ষেত্রে, ফসফোনিয়াম আয়নের ক্ষেত্রে কী ঘটতেছে, এখানেও এক আছে, কিন্তু এই এক দেখানোর প্রয়োজন নেই। তাই আমরা আগেই বলে দিয়েছি যে আমরা সেই চার্জের দিক বা ধনাত্মক বা ঋণাত্মক কিনা সেটা নিয়ে আমরা ভাববো না, আমরা ভাববো শুধুমাত্র তার পাশে যে সংখ্যার মান রয়েছে, যে সংখ্যাটি রয়েছে সেটাই হচ্ছে তার যোজনী। তাহলে এর যোজনী হচ্ছে 1, এর যোজনী হচ্ছে 1। তাহলে কার্বনেট 2- বা কার্বনেট আয়নের ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2- রয়েছে। যদি 2- থাকে তাহলে অবশ্যই এর যোজনী হচ্ছে 2, সালফেটের যোজনী হচ্ছে 2, কেননা এখানে 2- আয়ন রয়েছে। আরও কিছু উদাহরণ আমরা পরবর্তীতে দেখে নেব এবং
যৌগমূলক ও তাদের যোজনী নির্ণয়ের কিছু টেকনিক বা ট্রিক্স রয়েছে, সেগুলো ফলো করলে আমরা খুব সহজেই অ্যামোনিয়ামের উপরে কেন প্লাস এসেছে, কার্বনেটের উপরে কেন 2- এসেছে, এগুলো সহজে নির্ণয় করতে পারবো। আর তা না হলে আমাদেরকে মুখস্থ করতে হবে। আর মুখস্থ করা কী পরিমাণ কষ্টের সেটা স্টুডেন্টরা খুব ভালোই জানে, কারণ ইংলিশ বাংলা সবই মুখস্থ করতে হয়। কিন্তু আমরা চাই না কোনো স্টুডেন্টকে বিজ্ঞানের কোনো সাবজেক্ট মুখস্থ করতে হোক, আমরা চাই না কেমিস্ট্রির কোনো অধ্যায় বা কোনো কিছু মুখস্থ করতে হোক, আমরা খুব সহজেই মনে রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা কিছু রুলস মনে রাখলেই আমরা যে কোনো মৌলের আয়ন মানে যে কোনো যৌগমূলকের আয়ন নির্ণয় করতে পারবো। যেমন এখানে আমি 6টা রুলস দিয়ে দিয়েছি, এই 6টা রুলস যদি মনে রাখি তাহলে কোনো যৌগমূলকের আধান নির্ণয় সমস্যা হবে না এবং যোজনী নির্ণয়েও সমস্যা হবে না। চলুন আমরা দেখে নেই প্রথম নিয়মটি। প্রথম নিয়মটি হচ্ছে হাইড্রোজেনের আধান +1 ধরতে হবে এবং অক্সিজেনের আধানকে -2 ধরতে হবে। সর্বদাই আমরা হাইড্রোজেনের আধানকে +1 ও অক্সিজেনের আধানকে -2 ধরব যৌগমূলকের ক্ষেত্রে। এবং হাইড্রোজেন থাকলে, যদি কোনো যৌগমূলকে হাইড্রোজেন থাকে, তার সাথে অন্য পরমাণুর আধান নেগেটিভ হবে। যেমন এখানে NH4 অ্যামোনিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন আছে এবং তার সাথে আধানকে আমরা মাইনাস ধরেছি, আমরা সেটাই বোঝানোর চেষ্টা করেছি। আবার অক্সিজেন থাকলে তার সাথে অন্য পরমাণুর আধান পজিটিভ ধরতে হবে। কার্বনেট আয়নের ক্ষেত্রে দেখুন, অক্সিজেন থাকায় অক্সিজেনের আধান -2, তাই তার বিপরীতে আমরা কার্বনের আধানকে +4 ধরেছি। হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই উপস্থিত থাকলে অন্য পরমাণুর আধান পজিটিভ, হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই উপস্থিত থাকলে অন্য পরমাণুর আধান পজিটিভ হবে। অর্থাৎ যদি আমরা বাইকার্বনেট দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে অক্সিজেন উপস্থিত রয়েছে, তাই আমরা হাইড্রোজেনের আধান +1, এটা আমরা আগেই প্রথম রুলস থেকেই জেনেছি। অক্সিজেনের আধান -2 আকারে 3 গুণন হবে, এটাও আমরা আগেই জেনেছি। তাহলে কার্বনের আধান +4 হবে, +4 হবে, +5 - 6 তাহলে -1। আচ্ছা, আমরা পরবর্তী নিয়মটিও বুঝতে পারলাম বাইকার্বনেট বাইকার্বনেটের আধান থেকে। তাহলে পঞ্চম রুলসটি হচ্ছে যৌগমূলকের আধান সব সময় কম রাখার চেষ্টা করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা নাইট্রোজেনের আধান 3 ব্যবহার করেছি, আমরা চাইলেই সেখানে নাইট্রোজেনের আধান 5 ব্যবহার করতে পারতাম, কারণ আমরা জানি নাইট্রোজেনের 2টি যোজনী রয়েছে, একটি 3 এবং অন্যটি হচ্ছে 5। ফসফরাসের ক্ষেত্রেও সেম, একটি 3 এবং অন্যটি 5। কার্বনের ক্ষেত্রেও সেম, একটি 2 একটি 4। সালফারের ক্ষেত্রে তো 3টি রয়েছে, 2 4 6। তাহলে আমরা কোনটা ব্যবহার করব? আমরা এই রুলসগুলো ফলো করলে কোনটা ব্যবহার করতে হবে যোজনী, সেটা আমরা সহজেই বুঝতে পারবো। এবং সর্বশেষ 6 নম্বর রুলসে আমি বলে দিয়েছি যোজনী নাইট্রোজেনের ক্ষেত্রে রয়েছে 3 5, ফসফরাসের ক্ষেত্রে রয়েছে 3 5, কেননা তারা একই গ্রুপের সদস্য, 15 নং গ্রুপের মৌল, তাই এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রনের কাঠামো একই রকম থাকে। আবার কার্বন এবং সালফারের ক্ষেত্রেও প্রায় খুবই কাছাকাছি, 2 4, কার্বনের হচ্ছে 2 4 এবং সালফারের হচ্ছে 2 4 6 যোজনী। এখন আমরা অ্যামোনিয়ামের কিভাবে +1 হয়েছে সেটা আরেকবার একটু দেখার চেষ্টা করি। ক্ষেত্রে অ্যামোনিয়াম প্লাস, কেন অ্যামোনিয়াম প্লাস হলো? আমরা ফার্স্টেই জানি প্রতিটি হাইড্রোজেনের আধান +1, যদি হাইড্রোজেন উপস্থিত থাকে প্রতিটি হাইড্রোজেনের আধান +1, যেহেতু 4টি হাইড্রোজেন উপস্থিত রয়েছে তাই এর ক্ষেত্রে 4টি হাইড্রোজেনের আধান +1 এর সাথে 4 গুণ করে দেওয়া হয়েছে। যেহেতু আমরা বলেছি হাইড্রোজেন উপস্থিত থাকলে সাথে অন্য পরমাণুটি মাইনাস হবে, তাই নাইট্রোজেনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানতে পারি নাইট্রোজেনের স্বাভাবিক যোজনী হচ্ছে 3 এবং বিশেষ ক্ষেত্রে এর যোজনী 5ও হয়ে থাকে। তাহলে স্বাভাবিক যোজনীটাই আমরা ইউজ করার পরে আমরা দেখছি এর আধান আসছে +1। +1 একটি সর্বনিম্ন মান, তাই আমরা -3 অ্যামোনিয়ামের ক্ষেত্রে ব্যবহার করেছি। কিন্তু যদি আমরা এখানে -5 ব্যবহার করতাম তাহলে আধান আসতো মাইনাস, কিন্তু আমরা ফার্স্টেই বলেছি স্বাভাবিক আধানটি আগে ইউজ করতে হবে, তারপরে হচ্ছে ব্যতিক্রমের আধানটি ব্যবহার করতে হবে। এখন
কার্বনেট আয়নের ক্ষেত্রে এখানে কার্বন এবং অক্সিজেন উপস্থিত রয়েছে। তাহলে আমরা আগেই বলেছি অক্সিজেনের প্রতিটি অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে এর আধান আমরা ধরে নিয়েছি -2, এবং যেহেতু 3টি অক্সিজেন পরমাণু রয়েছে তাই -2 এর সাথে 3 গুণ করে দিয়েছি, এবং যেহেতু অক্সিজেনের সাথে অন্য পরমাণুটির আধান পজিটিভ হবে তাই কার্বনের আধান অবশ্যই পজিটিভ হবে। এখন কার্বনের আধান 2 হবে না 4 হবে, এটা নিয়ে আমাদের প্রবলেম দেখা দিতে পারে। এখন আমরা দেখি কার্বনের আধান আমরা কেন 4 ব্যবহার করলাম। আমরা যদি এখানে 2 ব্যবহার করতাম তাহলে দেখা যেত 2 - 6 কার্বনেটের আধান হতো -4, এবং আমরা যখন 4 ব্যবহার করেছি তখন কার্বনেটের আধান এসেছে -2। তাহলে অবশ্যই আমাদের এই রুলসটা অনুযায়ী যৌগমূলকের আধান সবসময় কম রাখার চেষ্টা করতে হবে। তাহলে অবশ্যই আমরা কার্বনের আধান 2 ইউজ করতে পারবো না, বা কার্বনের যোজনী 2 ইউজ করতে পারবো না, আমাদেরকে 4 ইউজ করতে হবে। এবার বাইকার্বনেট আধানের ক্ষেত্রে এর আধান নির্ণয় করব আমরা। বাইকার্বনেটের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই উপস্থিত আছে। হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই উপস্থিত থাকলে আমরা বলেছি অন্য পরমাণুটির আধান হবে অক্সিজেনের আধানের বিপরীত, অর্থাৎ অন্য পরমাণুর আধান হবে পজিটিভ। হাইড্রোজেনের আধান +1, এটা আমরা প্রথম রুলস থেকেই জানি। অক্সিজেনের আধান -2 প্রথম রুলস থেকে আমরা জানি। অক্সিজেন যেহেতু 3টা আছে 3 গুণ করে দিয়েছি, এবং কার্বনের আধান 4 ইউজ করেছি। 4 ইউজ করার পরে আমাদের +5 - 6 - 1 আসছে। এখন প্রথমেই প্রশ্ন আসতে পারে আমরা কেন 2 ইউজ না করে 4 ইউজ করলাম। আমরা জানি যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে দেখা যায় এক্সাইটেড অবস্থায় যোজনী বৃদ্ধি পায়, এবং বা যোজনী 2টি তৈরি হয়। স্বাভাবিক যোজনী হচ্ছে 2, এবং এক্সাইটেড অবস্থায় যোজনী 4 হয়ে যায় কার্বনের ক্ষেত্রে। তাহলে যদি আমরা এখানে 2 ইউজ করি তাহলে এখানে হবে +3 থেকে 6 চলে গেলে -3 হবে, এবং আমরা যদি এই 2 ব্যবহার না করে 4 ব্যবহার করি তাহলে আধানের মান আসছে -1। অবশ্যই -1 -3 থেকে ছোট। আমি বলছি না যে চিহ্ন অনুযায়ী সংখ্যা রেখা অনুযায়ী ছোট, আমি বলছি আধানের দিক থেকে ছোট বা চার্জের দিক থেকে কম, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। আবার সালফেট আয়নের ক্ষেত্রে অক্সিজেনের যোজনী 2 বা অক্সিজেনের আধান -2, যেহেতু আমরা 4টি অক্সিজেন ইউজ করেছি তাই আমরা 4 গুণ করে দিয়েছি। আবার অক্সিজেন যেহেতু উপস্থিত আছে, অক্সিজেনের আধান নেগেটিভ হয়, তার পাশের আধানটি হবে তার অপোজিট, তাহলে সালফারের আধান পজিটিভ হবে। এখন আমরা সালফারের আধান 3টা রয়েছে, 2, 4, 6 বা যোজনী 3টা রয়েছে। এই 2, 4, 6 এর মধ্যে আমরা কোনটা ইউজ করব। এখন আমরা যদি স্বাভাবিকভাবেই 2 ইউজ করি তাহলে -8 থেকে 2 চলে গেলে -6 থাকে। যদি আমরা 4 ইউজ করি তাহলে 4 থেকে -8 চলে গেলে -4 থাকে। আর যেহেতু আমরা 6 ইউজ করেছি তাহলে দেখা যাচ্ছে সালফেটের আধান হচ্ছে -2। অবশ্যই আধানের দিক থেকে -6 -4 এর তুলনায় -2 অবশ্যই বড়, অবশ্যই ছোট। যেহেতু -2 ছোট তাই আমরা ছোটই রাখতে চাচ্ছি। আমরা 5ম নম্বর রুলসে বলেই দিয়েছি যৌগমূলকের আধান সবসময় কম রাখার চেষ্টা করতে হবে, তাই আমরা কম রাখার চেষ্টা করেছি। এবং আমি তোমাদেরকে সকলকে বলতে চাই এটা কোনো নিয়ম নয়, এটা হচ্ছে কিছু শর্ট ট্রিক্স। এটাকে তোমরা হায়ার এডুকেশনের পড়ালেখার সাথে মিলালে নেহায়েত ভুল একটা সিদ্ধান্ত হবে, কারণ এটার সাথে হায়ার এডুকেশনের পড়ার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আমরা শুধুমাত্র একটু মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করছি। এই টেকনিক দিয়ে আমরা যাবতীয় যৌগমূলকগুলো নির্ণয় করতে পারবো, এবং ইনশাল্লাহ এই নিয়মগুলোর বাইরে কখনোই কোনো যৌগমূলক পড়বে না। আচ্ছা, আমরা এখন হাইড্রোজেন সালফেটের আধান নির্ণয় করা শিখব। হাইড্রোজেন সালফেটের ক্ষেত্রে আমরা কিভাবে আধান নির্ণয় করব। প্রথমেই আমি বলে দিয়েছি হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই উপস্থিত থাকলে আমরা অক্সিজেনকে প্রায়োরিটি দিব, বা অক্সিজেনের আধানের বিপরীত আধান হবে সালফারের আধান। হাইড্রোজেনের আধান +1, আমাদের প্রথম রুলস অনুযায়ী হাইড্রোজেন এবং অক্সিজেনের আধান +1, অক্সিজেনের আধান -2। তাহলে 4টি আধান রয়েছে তাই 4 গুণ করে দিয়েছি। তাহলে সালফারের আধান কত ইউজ করব। আমরা যদি সালফারের আধান 2 ইউজ করি তাহলে দেখা যাবে এর ফলাফল আসবে 8 - 3,
অর্থাৎ এখানে যদি আমরা সালফারের আধান 2 ইউজ করি তাহলে 3 মাইনাস 8 আধান আসবে -5। আবার যদি আমরা সেখানে 4 ইউজ করি তাহলে আরও 2 কমে যাবে, তাহলে আসবে হচ্ছে -3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি সালফারের আধান 2 এবং 4 ইউজ করি একটা আধান আসবে -5, একটা আসবে -3। তাহলে আমরা যদি 6 ইউজ করি অর্থাৎ এক্সাইটেড অবস্থাটা ইউজ করি তাহলে এর আধান -1 আসবে, তাহলে আধানের মান ছোট হয়ে যাবে। আর আধানের মান ছোট আমরা চাই, আমরা যৌগমূলকের আধান সবসময় ছোট চাই, সেটা আমরা 5 নম্বর রুলস দ্বারা লিখে দিয়েছি বা 5 নম্বর রুলসে আমরা দেখিয়ে দিয়েছি। এখন আমরা সালফাইটের আধান নির্ণয় শিখব। যৌগমূলক সালফাইটের ক্ষেত্রে অক্সিজেন যেহেতু 3টা রয়েছে তাই -2 × 3 দিয়ে দিয়েছি, এবং যেহেতু অক্সিজেন আছে তাহলে তার বিপরীত আধান হবে সালফারের ক্ষেত্রে, তাহলে এটা হবে পজিটিভ, আমরা পজিটিভ দিয়ে দিয়েছি। এবং আমরা এখানে 4 ইউজ করেছি, 4 ইউজ করার পরে আমাদের আধানের মান আসছে -2। যদি আমরা এখানে 6 ইউজ করতাম বা 2 ইউজ করতাম, যদি আমরা 2 ইউজ করতাম তাহলে মান আসতো 2 - 6 = 4, -4 আসলে এটা অবশ্যই 2 থেকে বড় হতো, তাহলে আমরা অবশ্যই সেটা ব্যবহার করব না। আবার যদি আমরা 6 ইউজ করতাম, তাহলে +6 - 6 কাটাকাটি চলে যেত, শূন্য আধান থাকতো। আর আমরা যখনই শূন্য আধান পেতাম তাহলে এটা অবশ্যই কোনো যৌগমূলক হতে পারে না, অবশ্যই সেটা একটি যৌগ। অবশ্যই আমরা চাচ্ছি যৌগমূলকের আধান, তাহলে যৌগমূলকের আধান শূন্য হলে সেটা একটা যৌগ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা তো যৌগের আধান চাচ্ছি না, আমরা চাচ্ছি যৌগমূলকের আধান, তাহলে অবশ্যই আমরা 6ও ইউজ করতে পারবো না, 2ও ইউজ করতে পারবো না, আমাদেরকে 4 ইউজ করতে হবে। এখন আমরা নাইট্রেট আয়নের আধান নির্ণয় করা শিখব। নাইট্রেট আয়নের ক্ষেত্রে যেহেতু অক্সিজেন আছে, অক্সিজেনের আধানকে -2 ধরব, যেহেতু 3টা পরমাণু আছে অক্সিজেনে তাহলে 3 দিয়ে গুণ করে দেব, এবং এখানে অবশ্যই পজিটিভ একটা আধান ধরতে হবে নাইট্রোজেনে যেহেতু অক্সিজেন উপস্থিত আছে। এবং আমরা এখন 3 ধরবো না, 5 ধরবো, আধান যেহেতু 2টা আছে 3 ধরবো না, 5 ধরবো। আমরা যদি 3 ধরতাম, আমি বারেই বোঝানোর চেষ্টা করছি, যদি এখানে আমরা +3 ধরতাম এবং -6 এর সাথে ক্যালকুলেশন করলে -3 আসতো, কিন্তু আমরা +5 ধরার কারণে আধানের মান এসেছে -1। তাহলে অবশ্যই আমরা বলছি 5 নম্বর রুলসে যে আমরা যৌগমূলকের আধান সবসময় কম রাখার চেষ্টা করব। তাহলে যদি আমরা -3 বের করি তাহলে অবশ্যই -1 থেকে বড় হয়ে যাবে, তাই আমরা অবশ্যই নাইট্রোজেনের আধান +5 ব্যবহার করব। এখন আমরা চলে আসি নাইট্রাইট আয়নের ক্ষেত্রে বা নাইট্রেট যৌগমূলকটির ক্ষেত্রে। অক্সিজেনের উপস্থিতিতে নাইট্রোজেনের আধান অবশ্যই পজিটিভ হবে, এবং অক্সিজেন -2 আধান বিশিষ্ট 2টি পরমাণু থাকায় 2 দ্বারা গুণ করে দিয়েছি। এবং নাইট্রোজেনের আধান কেন 3 ধরলাম, কেন 5 ধরলাম না, আমি আগে বলেছি যদি কোনোভাবে 3 এবং 5 আমরা যদি 5 ধরতাম তাহলে আসতে হচ্ছে +1। যখন এমন একটা মান তৈরি হবে যে 2টার ক্ষেত্রে আধানের মান সেম, যদিও চিহ্ন ভিন্ন বা চিহ্ন একই হওয়ার সুযোগ নেই, চিহ্ন ভিন্ন কিন্তু মান একই, তখন আমরা অবশ্যই স্বাভাবিক অবস্থার যোজনীটাই ইউজ করব, স্বাভাবিক আধানটাই ইউজ করব। যেমন নাইট্রোজেনের স্বাভাবিক আধান বা যোজনী হচ্ছে 3, কিন্তু নাইট্রোজেনের এক্সাইটেড অবস্থায় যোজনী হচ্ছে 5। অবশ্যই সাধারণ অবস্থায় নাইট্রোজেনের যোজনী 5 হয় না, এক্সাইটেড অবস্থায় 5 হয়, তাই আমরা অবশ্যই এখানে +3 ধরবো, +5 ধরবো না। +3 ধরলে আমাদের -1 আসছে, এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক। আমি ইতিমধ্যেই 8টি যৌগমূলকের আধান নির্ণয় শিখিয়ে দিয়েছি এবং যোজনী নির্ণয় শিখিয়ে দিয়েছি। এখন তোমাদের এই 3টি যৌগমূলকের আধান কিভাবে -1, -1, +1 হয়, এটা হোমওয়ার্ক থাকলো, অবশ্যই তোমরা কমেন্টে এই তিনটি যৌগমূলকের আধান নির্ণয় করে কমেন্ট করবে, এবং দেখব কে সঠিক অ্যান্সার দিতে পারে 3টির ক্ষেত্রেই। অবশ্যই যে 3টি সঠিক অ্যান্সার দিতে পারবে তার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ধন্যবাদ সকলকে।